এবার ৩৭টি হজ এজেন্সির সঙ্গে কোনো লেনদেন না করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে ১৭টির লাইসেন্স বাতিল ও ১৮টির বিরুদ্ধে জরিমানা ও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। ২০১৭ সালে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা অভিযোগে এ ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। হজের সময় অব্যবস্থাপনা এবং কম বেশি প্রতারণার ঘটনা ঘটেই আসছে। ২০১৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ও সৌদি আরব থেকে পাওয়া অভিযোগ তদন্ত করেছে সরকার। তদন্ত শেষে গত ১৪ জানুয়ারি ১৭টি এজেন্সির লাইসেন্স বাতিল করে প্রজ্ঞাপন জারি এবং শাস্তি ও সতর্কতার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। জামানত বাজেয়াপ্ত ও হজ লাইসেন্স বাতিল হয়েছে আল আমানত ট্রাভেলস, বুশরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, জামান এন্টারপ্রাইজ, সাইদ এয়ার ইন্টারন্যাশনাল এবং ইউরো এশিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের। জামানত বাজেয়াপ্ত, হজ লাইসেন্স বাতিল ছাড়াও বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা হয়েছে মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশন, সোহাইল এয়ার ইন্টারন্যাশনাল, ম্যাক্সজিম ট্রাভেলস এজেন্সি অ্যান্ড ট্যুরস, আলহাজ ট্রাভেলস ট্রেড, ব্রাইট ট্রাভেলস, আলবারি ট্রাভেলস ইন্টারন্যাশনাল, ক্লাব ট্রাভেলস সার্ভিস, রয়্যাল তাইবা এভিয়েশন, এস আহমেদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সোহারাদা ওয়াহেদ এয়ার ট্রাভেলস, হাজি হাফেজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং শাহবান এয়ার ট্রাভেলসের। এছাড়া কলম্বিয়া ট্রাভেলস ইন্টারন্যাশনালকে ১০ লাখ, আল জিয়ারত ইন্টারন্যাশনালকে ২ লাখ, এসুরেন্স এয়ার সার্ভিসকে ৫ লাখ, আল হায়াত এভিয়েশনকে ৫ লাখ, হিজল ট্যুরস অ্যান্ড ট্রেডার্সকে ৩ লাখ, ইব্রাহিম ট্রাভেলসকে ২ লাখ, জিয়ারত ই কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে ২ লাখ, এমএএম ইন্টারন্যাশনাল অ্যান্ড ট্যুরসকে ৫ লাখ, এভারগ্রিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে ২ লাখ, মাবরুর এয়ার ইন্টারন্যাশনালকে ৩ লাখ, সাউথ এশিয়ান ওভারসিজ নেটওয়ার্ককে ৫ লাখ, আল কাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন অঙ্কের জরিমানা সহ ৩ বছরের জন্য লাইসেন্স স্থগিত হয়েছে গোল্ডেন ট্রাভেলস অ্যান্ড কার্গো সার্ভিসের, জেটওয়ে ট্রাভেলস অ্যান্ড লাইসেন্স ২ বছরের জন্য এবং মিডিয়া ট্রাভেলস সার্ভিস, সেন্ট্রাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সোহাইব এয়ার ইন্টারন্যাশনাল এবং হোলি দারুজ্জান্নাত হজ ওভারসিজের লাইসেন্স ১ বছরের জন্য স্থগিত করা হয়েছে। আগামী হজের বিষয়ে আমি আমার সমস্ত এজেন্টদেরকে বলবো, এজেন্সিগণ যাতে এই বিষয়ে সতর্ক থাকেন, কোনো রকমের ব্যত্যয় যাতে না ঘটে। সরকার এবং হাব সকল রকমের সহযোগিতা করবে এজেন্টদেরকে ভালোভাবে হজ পরিচালনা করার জন্য। পাশাপাশি হজ যাত্রীগণের প্রতিও আমার অনুরোধ থাকবে, ওনারাও যেন দেখে শুনে বুঝে কাজটি করেন। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। কুমিল্লার ১৪ গ্রামে ট্রাক চাপায় নিহত ১৩ শ্রমিকের মরদেহ নীলফামারীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে জলঢাকার একটি বিদ্যালয় মাঠে মরদেহ হস্তান্তর করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। মরদেহ নিতে এসে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় নিহত প্রত্যেক পরিবারকে ২০,০০০ টাকা, কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক। এদিকে নিহতদের প্রতি পরিবারকে ১ লাখ ও আহত প্রত্যেককে ৫০,০০০ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। শুক্রবার ভোরে কুমিল্লার ১৪ গ্রামের একটি ইটভাটা কয়লা ভর্তি ট্রাক চাপায় ১৩ শ্রমিক নিহত হন। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে ১৪ গ্রাম থানায় মামলা করেছে নিহত এক শ্রমিকের ভাই। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ২০,০০০ টাকা করে আমরা তাদের সৎকার এবং দাফন কাফনের জন্য দিয়েছি। সরকারের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে এর আওতায় আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবো এবং তাদের সর্বতোভাবে তাদের যাতে আর্থিক এবং অন্য কোনো দৈন্যদশা না হয় সেটা আমরা সবসময় খেয়াল রাখবো। কোনো অগ্রগতি ছাড়াই সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড গঠনে মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক শেষ হয়েছে। সকালে সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এর আগে প্রথমে নিজেদের মধ্যে বৈঠক করে কমিটি, পরে বৈঠকে যোগ দেন জাতীয় দৈনিক পত্রিকার ৫ সম্পাদক। বৈঠক শেষে ওবায়দুল কাদের জানান, সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের ব্যাপারে সরকার খুবই আন্তরিক, তবে এখনই বলার মতো কোনো অগ্রগতি নেই। এছাড়া এক পেশে কোনো সিদ্ধান্ত সরকার চাপিয়ে দিতে চায় না উল্লেখ করে তিনি বলেন, এতে সিদ্ধান্ত বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। এ সময় এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ভুইফোর অনলাইন পত্রিকাগুলো বন্ধ করে দেওয়ার জন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
স্বাগত জানাচ্ছি। আমাদের কমিটি গঠন করেছেন নবম সংঘ মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের জনাবকে পরে আপনাদেরকে ব্রিফ করা হবে। তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের সাথে আমরা চাইছি এই বিষয়টি যত দ্রুত সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমাধান, একটা রিজনেবল রিয়েলিস্টিক সমাধান করার জন্য সেই লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। এছাড়া আজকেই নতুন করে কিছু ডাকসু নির্বাচন কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। ডাকসুতে জয়ী হয়ে ছাত্রলীগ নেতৃত্ব দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সকালে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করে এসব কথা বলেন তোফায়েল আহমেদ। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় নেতাকর্মীদের পথ চলার আহ্বান জানান সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠান। পরে চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। ডাকসু নির্বাচন 13 মার্চ আমি বিশ্বাস করি ছাত্রলীগের মধ্যে যে ঐক্য স্থাপিত হয়েছে, আবার আমরা সেই ৬৭-৬৮ মতো আবার ছাত্রলীগ বিজয় হয়ে ডাকসুকে তারা নেতৃত্ব দেবে, এটি আমার প্রত্যাশা। একাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি, তাই শপথ গ্রহণের প্রশ্নই ওঠে না, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমি নই, বাংলাদেশের সব সচেতন মানুষই মনে করে যে নির্বাচন কোনো নির্বাচনই হয়নি, যে কারণে আমরা আপনার জানি যে ঐক্য ফ্রন্ট, বিএনপি, আমরা জোট, আমরা সবাই এই নির্বাচনের যে ফলাফল সেটা প্রত্যাখ্যান করেছি। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এই বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গত 2 দশক ধরে বন্ধ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ছাত্রনেতারা বলছেন বাকসু নির্বাচন এখন সময়ের দাবি। উপাচার্য বলছেন বাকসু নির্বাচন নিয়ে ভাবছেন তারাও। ১৯৬১ সালের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর নিয়মিতই হতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সবশেষ ১৯৯৮ সালে অনুষ্ঠিত হয় বাকসু নির্বাচন। কিন্তু গত 2 দশকে নির্বাচন না হওয়ার পরও ছাত্র সংসদ খাত দেখিয়ে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হচ্ছে। এটি অনেকদিন ধরে বন্ধ থাকার ফলে যে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক যে চর্চাটা হওয়া দরকার সেটা আসলে হচ্ছে না। প্রশাসন আমাদের কাছ থেকে প্রতি বছর একটা নির্দিষ্ট অঙ্কের ফি নেচ্ছে ছাত্র সংসদের জন্য, কিন্তু আমাদের নির্বাচন হয় না। একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে যে আমরা বলবো এগুলো সবার দাবি একসাথে যে হবে সেটা বলার মতো আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বলছেন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় একদিকে যেমন নেতৃত্ব বিকাশ ঘটছে না, অন্যদিকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পথও নিশ্চিত হচ্ছে না। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ বজায় আছে। প্রত্যেকটি সংগঠনের এখানে অবাধ কার্যক্রম আছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটা অতি দ্রুত যেন হয়, কারণ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর নিজের দাবি, নিজের মৌলিক অধিকার সেটা হচ্ছে আদায়ের জন্য একটা সাধারণ প্ল্যাটফর্ম দরকার। নির্বাচন না হওয়ায় ছাত্র রাজনীতির মধ্যে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে বলে মনে করেন সাবেক বাকসু নেতা। এই বাকসু নির্বাচন দেওয়ার মাধ্যমে, নতুন নেতৃত্ব তৈরি হওয়ার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা, সহাবস্থান এটার মজবুত হবে, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে আমি মনে করি। বাকসু নির্বাচন নিয়ে ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলোচনার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান উপাচার্য। প্রশাসন কখনোই বাকসু নির্বাচনের বিরোধিতা কখনোই করবে না, বা এটা না চাওয়ার প্রশ্ন থাকে না। ছাত্ররা চাইলে সংসদ নির্বাচন হবে, এতে প্রশাসনের জন্য সুবিধা হয়, যে কোনো একটা বিষয়ে ছাত্র সম্পর্কিত বিষয়গুলো ডিসিশন আসে। ছাত্র নেতৃত্বের বিকাশ ও তাদের অধিকার রক্ষায় দ্রুত নির্বাচনের জন্য পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সানজি স্টেনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা অবহেলা সহ নানা অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ জেলার মানুষ। অসতর্কতার কারণেই বেশিরভাগ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
তবে কিছু দুর্ঘটনায় দায় আছে অসৎ ব্যবসায়ীদেরও। এসব ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনা বা দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। তবে ব্যবহারকারীদের সচেতন করতে যৌথ ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও ব্যবসায়ীরা। এমন অসতর্কতার নজির অহরহ। সিগারেটের আগুন কিংবা কাত করে সিলিন্ডার বহন অতি তুচ্ছ মনে হলেও যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। বাসাবাড়িতেও এলপিজি সিলিন্ডার ব্যবহারে সতর্কতার ঘাটতি থাকে অনেক ক্ষেত্রেই। সিলিন্ডারের ভাল্ব বা চুলার রেগুলেটর মানসম্পন্ন রাখার কথা বলা হলেও এসবের বিচ্যুতিতে ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। সিলিন্ডার ব্যবহারে সতর্কতা বাড়ানোর কোনো বিকল্প নেই, একথা মানছে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। কিন্তু ভোক্তা পর্যায়ে সতর্কতা বাড়াতে এখনও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি সংগঠনটি। আমরা বিভিন্ন রোড শো করব, ওয়ার্কশপ করব, ক্যাম্পেইন করব, SMS ক্যাম্পেইন করব। মন্ত্রণালয়কে বলেছি যে এই যে ক্রস প্লেন যাদেরকে আমরা ধরতেছি তাদের নন বেলেবল করেন, তারা বেল পেয়ে চলে আছে, যে আবার করতেছে। খুচরা বা ডিলার পর্যায়ে ব্যবসায়ীরাও মানছেন ভোক্তাদের সতর্ককরণে ঘাটতি আছে কোম্পানিগুলোর। প্রত্যেকটা কোম্পানি যদি যে একটা করে লিফলেট আমাদেরকে দিয়ে দেয় তাহলে এটা আমরা গ্রাহক পর্যায়ে পৌঁছাইতে পারবো। এলপিজি সংক্রান্ত দুর্ঘটনা কমাতে উদ্যোগী বিস্ফোরক পরিদপ্তর। রান্নাঘরের ডিজাইনটা এখন পরিবর্তনের সময় আসছে। উপরে ভেন্টিলেটর হয়, নিচে ভেন্টিলেটর থাকে না, এবং নিচের দিকে ভেন্টিলেটর রাখতে হবে। এলপিজি চুলা যারা ফিট করেন, কিছু কারিগর থাকে স্থানীয়ভাবে, তাদেরকে খুঁজে নিয়ে এসে স্টেক হোল্ডার আরও যারা আছে, যারা ইউজার, এদের নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করব। রান্না শেষে চুলা ও সিলিন্ডারের রেগুলেটর সুইচ বন্ধ করা, সিলিন্ডার আগুনের পাশে না রাখা, গ্যাসের গন্ধ পেলে ম্যাচের কাঠি, ইলেকট্রিক সুইচ, মোবাইল ফোন অন বা অফ না করা, রান্না শুরুর আধা ঘন্টা আগে রান্নাঘরের দরজা খুলে দেওয়া সহ 11 ধরনের সতর্কতা মানার আহ্বান আছে বিস্ফোরক পরিদপ্তরের। তবে তাদের এসব পরামর্শও প্রান্তিক ব্যবহারকারী পর্যন্ত পৌঁছানোর কৌশল খুবই দুর্বল। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। কাউকে দুর্নীতির সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ঘুষ দুর্নীতি নিয়ে সচেতনতা বাড়াতে আলেম ওলামাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর মহাখালীতে গাউসুল আজম কমপ্লেক্সে জমিয়াতুল মেদারেসিনের এক অনুষ্ঠানে আলেম ওলামাদের প্রতি তিনি এই আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির এই অবস্থান একদিনে তৈরি হয়নি। সবার সহযোগিতা ছাড়া অর্থনীতির এই অবস্থানে যাওয়া সম্ভব ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ, জিরো টলারেন্স। সুতরাং আমরা কেন একটু ধৈর্য ধরে যদি আমরা অপেক্ষা করি, তাহলে আমাদের কাজটা ঘুষ ছাড়াই দুর্নীতি মুক্তভাবে আমরা এই বাংলাদেশ আমরা এগিয়ে নিতে পারবো। তো আমার অনুরোধ থাকবে যে আমরা মেহরবানি করে ঘুষ আর দুর্নীতির বিপক্ষে আমরা যাবেন। আমরা জঞ্জাল মুক্ত দেখতে চাই বাংলাদেশকে। গেল 3 মজুরি কাঠামোয় পোশাক শ্রমিকদের মূল মজুরি বাড়ার হার ক্রমাগত কমেছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে এক সেমিনারে একথা জানান সংস্থাটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম ওয়াজেব। এ সময় তিনি আরও বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে উদ্যোক্তাদের 20% ব্যয় বাড়তে পারে। সিপিডির গবেষণায় উঠে এসেছে, নতুন মজুরি কাঠামো নিয়ে ঢাকা এবং টঙ্গীতে শ্রমিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ছিল। তবে সাভারে কারখানা মালিকদের সাথে শ্রমিকদের মধ্যে বোঝাপড়াটা ভালো থাকায় সেখানে অসন্তোষ কম ছিল। নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে দর কষাকষিতে যোগ্যতার পরিচয় দেননি শ্রমিক প্রতিনিধিরা। তাই মজুরি কমিশন গঠনে যোগ্য প্রতিনিধি নিয়োগে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ সংস্থাটির। এছাড়া মজুরি বাড়ানোর আগে অনেক এলাকায় বাড়ি ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে বাড়ি মালিকরা। মোট কথা, শিক্ষা, স্বাস্থ্য ব্যয় মিটিয়ে নতুন মজুরি কাঠামোতে খুব অল্পই আয় বেড়েছে শ্রমিকদের। শ্রমিকদের যে মূল মজুরি, যেটিকে আমরা বলি বেসিক, সেটি কিন্তু উত্তরোত্তর সব গ্রেডেই কিন্তু কমছে। যদি গ্রেড 7ও ধরি অথবা গ্রেড 3 ধরি, যে পর্যায়ে ধরি, এটি কিন্তু কমে যাচ্ছে। এটি কিন্তু আমরা যদি কারখানার দক্ষতার সাথে বিবেচনায় নিতে চাই, তাহলে দক্ষতা বিবেচনায় কিন্তু বেসিকের বৃদ্ধিটা এক ধরনের প্রত্যাশা থাকে শ্রমিকদের, সেটি কিন্তু এই কাঠামোতে রিফ্লেক্ট হয় না।
ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পলাতক আসামিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করে ঢাকায় এনেছে র্যাব। গ্রেপ্তার মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে খালিদ ওরফে রাহাত ওরফে নাহিদ ওরফে আবু সুলাইমান জঙ্গি গোষ্ঠী নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা। শুক্রবার দুপুর ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিপুর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশানের হলি আর্টিজান হামলার আসামি শরীফুল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সকালে তাকে ঢাকায় আনা হয়েছে। শরীফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল করিম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। শরীফুলের জন্ম রাজশাহীর বাগমারায়। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্সের ছাত্র ছিল। 2013 সালে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন সময়ে সে জঙ্গিবাদের সাথে যুক্ত হয়। হলি আর্টিজান হামলার পরিকল্পনার পাশাপাশি অর্থ সংগ্রহ, প্রশিক্ষণ, হামলাকারী নির্বাচনে শরীফুলের বিশেষ ভূমিকা ছিল। হলি আর্টিজানে হামলার আগে 2016 সালের 23 এপ্রিল রাজশাহী নগরের শালবাগান এলাকায় প্রফেসর রেজাউল করিমকে হত্যা করে জঙ্গি গোষ্ঠী। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল শরীফুল। হলি আর্টিজানের হামলার অন্যতম যে কয়েকজন পরিকল্পনাকারী ছিল তাদের মধ্যে সেও একজন। গুরুত্বপূর্ণ পর্যায়ক্রমিক যে বিষয়গুলি আছে সে সরাসরি সে এটার সঙ্গে সম্পৃক্ত ছিল। ডক্টর রেজাউল করিম হত্যাকাণ্ডের যে মামলার রায় ইতিমধ্যে হয়েছে, তাকে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সে স্বীকার করেছে যে হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া পর্যন্ত সবসময় সে ওই হত্যাকাণ্ডের সঙ্গে ছিল। এবং কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান হুব্বা মাদক ব্যবসায়ী ও কয়েক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 4 পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ জানায়, রাতে উপজেলা সদরের মোল্লা তেঘরিয়া ক্যানালপাড়ায় মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবরে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ হাবিবুর রহমান হুব্বাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্রগুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। জনবল সংকট, চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, ঔষধ বিতরণে অনিয়ম নিয়ে খুঁড়িয়ে চলছে লালমনিরহাট সদর হাসপাতাল। জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছেন কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তারা। বাধ্য হয়ে রংপুর মেডিকেলে যাচ্ছেন রোগীরা। হাসপাতালটির এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জেলার মানুষ। ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা। শুনশান হাসপাতালের পরিবেশ, তালাবদ্ধ টিকিট কাউন্টার ও চিকিৎসকদের কক্ষ। তত্ত্বাবধায়কের কক্ষ খোলা থাকলেও তিনি অনুপস্থিত। হাজিরা খাতায় নেই কারও উপস্থিতির স্বাক্ষর। দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসকদের দেখা মিললেও সেবা নিয়ে সন্তুষ্ট নন রোগীরা। এখনো দেখাতে পারিনি আমি। কেন? ডাক্তার এখনো আসেনি তো। 5 টাকা যেই কাগজের দাম এই জায়গায় 10 টাকা নেয়। হাসপাতালের 39টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 16 জন। 19 জন মেডিকেল অফিসারের মধ্যে 15টি পদই খালি। 11 জন কনসালটেন্ট থাকলেও তাদের কেউই ঠিকমতো অফিস করেন না। উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা দিয়েই চলে জরুরি বিভাগের চিকিৎসা সেবা। 4টে ওষুধ লেখছে, একটা পাওয়া যাবে আর 3টে বাইরে কিনে লাগবে। পেটের ব্যথা যে কোনো রোগী আসুক খালি এফআর করে দেয় রংপুর। 250 শয্যার হাসপাতালের অনুমোদন থাকলেও বর্তমানে 100 শয্যার সেবা চালু আছে। অথচ স্থান সংকুলান না হওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে করিডোরে পাতা হয়েছে রোগীর বিছানা। বেড নাই, আমি নিচে একদিন ছিলাম, তারপরে আমাকে বেড দিয়েছে। আমি স্লিপ দিলে এমনি ওষুধ দিলে বুঝি দেয় না খাওয়া। হাসপাতালটিতে প্যাথোলজির জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি থাকলেও টেকনিশিয়ান না থাকায় ব্যবহার করা যাচ্ছে না সেসব। ডক্টর সংকট আছে, 2 জন ডক্টর আছে, একজন আউটডোরে বসে, একজন দেখা যাচ্ছে রেগুলার থাকে। কিন্তু আইসিইউ হিসেবে আমাদের 24 ঘন্টা একজন ডক্টর থাকা উচিত। সেক্ষেত্রে তো কেউ সময় দিতে পারতেছে না ওভাবে। মানসম্পন্ন সেবা, স্বাস্থ্যসেবা দিতে গেলে যে পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার সেগুলো কিন্তু আমরা নিতে পারতেছি না। আমি চেষ্টা করতে যাতে জিনিসটা স্বাভাবিকের দিকে আসে, তারা যেন সময় মতো আসে। প্রায় 18 লাখ মানুষের চিকিৎসা কেন্দ্র এই হাসপাতালে জনবল সংকট দূর করে কর্মকর্তাদের দায়িত্বশীল করা গেলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে মনে করেন জেলার মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। সরকারি স্বাস্থ্যসেবা থেকে একরকম বঞ্চিত গাইবান্ধার চরাঞ্চলের মানুষ। বর্ষা মৌসুমে নৌপথে হাসপাতালে নেওয়া যায় রোগীদের। তবে শুষ্ক মৌসুমে উপজেলা বা জেলায় যেতে হাঁটতে হয় মাইলের পর মাইল। এ সময় হাসপাতালেও কমে যায় চিকিৎসকদের আনাগোনা।
গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বিশাল চরাঞ্চল। চিকিৎসা নিতে এখানকার মানুষকে যেতে হয় জেলা বা উপজেলা সদরে। বর্ষায় নৌপথে হাসপাতালে যেতে পারলেও শুকনো মৌসুমে বালুচরের 10-15 কিলোমিটার হেঁটে যেতে হয় নৌঘাটে। এরপর সেখান থেকে যেতে হয় নৌপথে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় চরাঞ্চলের মানুষের। শহরের ভিতরে অসুখে বিসুখে থাকার লাগে, রাস্তার জন্য ভ্যান গাড়ি যায় না, কষ্ট করে যদি হাসপাতাল যাই সেখানেও আমরা কোনো চিকিৎসা পাই না। শুকনো মৌসুমে দুর্গম পথ পাড়ি দিতে হয় বলে সব সময় পাওয়া যায় না মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের। চরে একটা করে কমিউনিটি ক্লিনিক থাকার কথা, কিন্তু সেখানে হয়তো 3-4টা চর মিলে হয়তো একটা কমিউনিটি ক্লিনিক আছে। কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি করে তারাও নিয়মিত সেখানে যাতায়াত করে। মুমূর্ষু রোগীদের ট্রান্সফারের জন্য কোনো ব্যবস্থা নাই। জনদুর্ভোগের কথা স্বীকার করে জনবল সংকটের কথা জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। মাঠ পর্যায়ে যে স্বাস্থ্য সেবাগুলো আমরা নিয়মিতভাবে দিয়ে থাকি, বিশেষ করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এবং স্বাস্থ্যের যে ইপিআই সেবা আমরা প্রদান করে থাকি, এই জিনিসগুলো আসলে খুব বিঘ্নিত হচ্ছে। বেশ কিছু আমাদের পদ শূন্যও আছে এই এলাকাগুলোতে। কেউ কেউ পারিবারিক প্রয়োজনে ছেলেমেয়েদের লেখাপড়া, উন্নত লেখাপড়ার কারণে এসব চর অঞ্চল থেকে কেউ কেউ আবার শিফটেড হয়ে উপজেলা এমনকি জেলা পর্যায়ে তারা কর্মরত আছে। সপ্তাহে একদিন কমিউনিটি ক্লিনিকগুলোতে একজন এমবিবিএস ডাক্তারের অবস্থান নিশ্চিত করা গেলে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে বলে মনে করেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ডিবিসি সংবাদ। এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। হয়রানির অভিযোগে 37 হজ এজেন্সির সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা, লাইসেন্স বাতিল, জরিমানা সহ বিভিন্ন সাজা। কুমিল্লায় ট্রাক চাপায় নিহত 13 শ্রমিকের মরদেহ হস্তান্তর, প্রতি পরিবারকে 1 লাখ টাকা দেবে শ্রম মন্ত্রণালয়। অসতর্কতার কারণেই বেশিরভাগ সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণ, সচেতনতা বাড়াতে যৌথ ক্যাম্পেইনের প্রস্তুতি। এবং গত 3 মজুরি কাঠামোয় পোশাক শ্রমিকের মূল মজুরি বাড়ার হার ক্রমাগত কমেছে, সিপিডির মন্তব্য। কাউকে হয়রানি না করে শুল্ক কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক কাস্টমস দিবসের শোভাযাত্রায় এই নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। শোভাযাত্রাটি এনবিআর ভবনের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট, জাতীয় প্রেস ক্লাব, পল্টন, বিজয়নগর মোড় হয়ে ভবনের সামনে এসে শেষ হয়। এতে এনবিআর চেয়ারম্যান, সদস্য এবং কাস্টমস কমিশনার সহ চলচ্চিত্র তারকারাও অংশ নেন। সাবলীল বাণিজ্য, ভ্রমণ এবং পরিবহনের স্বার্থে স্মার্ট সীমান্ত প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব কাস্টমস দিবস। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুধুই কি কেনাকাটা হয়? সেখানে রয়েছে বিনোদন ও শিল্পচর্চার অনুষঙ্গ। মেলা প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়বে এক ঝাঁক অঙ্কন শিল্পী। পেন্সিলের আঁচড়ে তারা সারাক্ষণই এঁকে বেড়ান রসিক ক্রেতা দর্শনার্থীর প্রতিকৃতি। এর বিনিময়ে রোজগারও হয় বেশ। সচরাচর এত শিল্পী একসাথে দেখা যায় না। মেলা বা উৎসবেই বেশি দেখা মেলে তাদের। মেলাতে সবাই ছবি আঁকা, এর জন্য যে একটা পরিবেশ আছে মেলায় ছবি আঁকার, সবাই বসে আনন্দ করে নিয়ে যায়, এটাই ভালো লাগে। আর যাদের সময় খুবই কম, তারা দেখা যায় একটা কাঙ্ক্ষিত স্বপ্ন থেকে যায় যে আমার একটা ছবি স্কেচ করতে পারলে আমার খুব ভালো লাগতো। এখন মেলা আছে, এখন আঁকতেছি, অন্য সময় কি আমি আঁকবো না? তখনও আঁকি। তো অবশ্যই, কারণ মানুষকে দেখার মধ্যে একটা আলাদা মজা আছে। ক্রেতা দর্শনার্থীদেরও রয়েছে বেশ আগ্রহ। কেনাকাটার পাশাপাশি এ এক অন্য বিনোদন। একটা ভালো ছবি পাচ্ছি, এরকম ছবি আসলে সব জায়গায় পাওয়া যায় না। এরকম মানে মেলা বা কোনো একটাই হলে এই ধরনের ছবিগুলো আসলে আমরা পাই। বাণিজ্যিক ব্যাপারের পাশাপাশি কিছুটা শৈল্পিক জিনিস, মানে আমরা এই জিনিসগুলো তো সচরাচর পাই না। ছবি আঁকা হচ্ছিল আর আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম, আমি নড়তে চড়তে কিছুই পারছিলাম না। এই জন্য আমার খুবই, কি বলবো, আমি তো কখনো এরকম ছবি আঁকাইনি, একটু নার্ভাস লাগছিল। বিশেষ করে শিল্প রসবোধ সম্পূর্ণ মানুষ এখানে নিজেকে দেখতে চায় পেন্সিলের আঁচড়ে। ঘোরার ব্যাপারটা এখন এতটা বুঝে না, একটু টায়ার্ড হয়ে গেছে,
তো এখানে এসে দেখলাম ওনারা আর্ট করতেছেন, তো ভাবলাম লেটস ট্রাই। তো তারাও দেখলাম বেশি এনজয় করতেছে জিনিসটা, পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। বাণিজ্য মেলায় আসছি, ভালো লাগছে, কেনাকাটাও করছি, কেনাকাটার পাশাপাশি ছবি আর্টও করছি, সব ভালো লাগছে। ব্যস্ততার কারণে ছবি দিয়ে যায়, আমরা বসে বসে এঁকে দিই, যাওয়ার সময় নিয়ে যাই। ছোটবেলাতেই এটা আমাদের একটা শখ, নেশা, এবং মেলাতে আসি, মেলাতে ভালো লাগে যে অনেক লোক আসে আঁকায়। কেনাকাটার পাশাপাশি বিনোদনের কত কিছু যে রয়েছে তার দেখা মেলে বাণিজ্য মেলাতে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। দেশের বাইরের খবর। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগর জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 2 জঙ্গি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 3 পুলিশ সদস্য। শনিবার সকালে খানম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্রীনগরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া এই রাজ্যের অনন্তনাগ শহরে এক পুলিশ পোস্টে জঙ্গিদের হামলায় এক পুলিশ আহত হয়। নিহত জঙ্গিরা জয়শ-ই-মোহাম্মদ গোষ্ঠীর সদস্য বলে পুলিশ জানিয়েছে। রাজধানীর নয়াদিল্লির ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে সকালে ফুল দিয়ে ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের অনুষ্ঠানের মূল অতিথি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। এবারের প্রজাতন্ত্র দিবসের অন্যতম প্রধান দিক নারী শক্তি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন আসাম রাইফেলসের নারীরা। ৯০ মিনিটের এ প্যারেডে ভারতের কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরা হয় দিল্লির রাজপথে। এদিকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে প্রায় ২৫,০০০ নিরাপত্তা রক্ষী। এর আগে গতকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, গায়ক ভূপেন হাজারিকা ও ভারতের জনসংঘের নেতা নানাজি দেশমুখকে ভারতরত্ন সম্মাননায় ভূষিত করা হয়েছে। দীর্ঘ বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েনের পর প্রতিবেশী দেশ মেসিডোনিয়ার নতুন নাম অনুমোদন করেছে গ্রিস পার্লামেন্ট। শুক্রবার দেশটির নতুন নাম উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়ে ভোট দিয়েছেন গ্রিসের পার্লামেন্ট সদস্যরা। এর আগে মেসিডোনিয়ার পার্লামেন্ট নতুন নামটি অনুমোদন করে, তবে মেসিডোনিয়া এখনই আনুষ্ঠানিকভাবে তা ব্যবহার করতে পারছে না। জাতিসংঘ ও ন্যাটোর নতুন নাম অনুমোদন দেওয়ার পরই এটি ব্যবহারের সুযোগ পাবে তারা। এদিকে চুক্তি অনুমোদনের আগে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে গ্রিসের হাজার হাজার মানুষ। মেসিডোনিয়া নামের দেশটি ঐতিহাসিক ঐতিহ্য কেড়ে নিতে পারে বলে আশঙ্কা তাদের। সাবেক যুগোস্লাভিয়া ভেঙে ১৯৯১ সালে মেসিডোনিয়া আলাদা রাষ্ট্র হওয়ার সময় থেকে গ্রিসের সঙ্গে নাম নিয়ে বিরোধ শুরু হয়। গ্রিসের উত্তরাঞ্চলীয় একটি রাজ্যের নাম মেসিডোনিয়া হওয়ায় নাম নিয়ে আপত্তি ছিল তাদের। বিপিএল কভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, আজকে 2 দলেরই জন্য মাস্ট উইন ম্যাচ, অর্থাৎ যেই দল হারবে সেই দলই ছিটকে পড়বে। সব মিলিয়ে আপনার কাছে জানতে চাই। রেদন, আপনি যেমনটি বলছিলেন যে আজকের এই ম্যাচের কথা, যে দল জিতবে সে তার একটা সম্ভাবনা থাকবে, আর যে দল হারবে সে কিন্তু ছিটকে যাবে। এই লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু তারা 2 দলই ওখানে খেলে চলেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আমি এই মুহূর্তে আছি এম এ আজিজ স্টেডিয়ামে, যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্র্যাকটিস করছে, তাদের অনুশীলন করছে, এবং বড় তারকা তামিম ইকবাল কিন্তু আজকে কথা বলেছেন মিডিয়ার সাথে। আমি যদি দেখাই তাদের অনুশীলন প্রায় শেষ পর্যায়ে, যারা আছেন তারা কিন্তু অনুশীলন করেছেন। তামিম ইকবাল অনুশীলন করেছেন, ইমরুল কায়েস। তামিম ইকবালের সাথে আমাদের কথা হয়েছে। তামিম ইকবাল যেটি জানিয়েছেন যে এই বিপিএল এ পর্যন্ত কোনো বাংলাদেশি ব্যাটসম্যান সেঞ্চুরি পাননি, সেটা নিয়ে কথা বলছিলেন তামিম, যে পসিবিলিটি আছে, যদিও 3টা সেঞ্চুরি ফরেন রিক্রুট যারা আছেন তারা সেঞ্চুরি করেছেন। তামিম যেটা বললেন সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা ভালো সম্ভাবনা আছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য তারা যদি উইকেটটাকে ঠিক বুঝে খেলার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা পাওয়া সম্ভব, এবং টপ অর্ডার ব্যাটসম্যানরাই সেটা করতে পারবেন। এবং নিজের লক্ষ্যমাত্রাটা ঠিক ওইভাবেই তিনি সেট করেছেন যে আসছে ম্যাচে, অর্থাৎ আগামী পরশু খুলনা টাইটান্সের বিপক্ষে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার এই মুহূর্তে অবস্থান পয়েন্ট টেবিলে 8 ম্যাচে 5 জয়, অর্থাৎ টেবিলের 4 নম্বরের দল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের জন্য একটা ভালো সম্ভাবনা, এবং তামিমের জন্য
বিষয়টি একটি ভালো সম্ভাবনা যে আগামী ম্যাচে তিনিও চেষ্টা করবেন যে 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে নিজের নামের পাশে অন্তত একটি সেঞ্চুরি যোগ করার জন্য। এছাড়া দলের কথা তিনি যেটি বলেছেন যে দল পজিটিভ মুডে এই মুহূর্তে আছে এবং সবাই কিন্তু চেষ্টা করছে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জয়ের ব্যাপারে নিজেদেরকে আরো আত্মবিশ্বাসী করে তোলা। এছাড়া আরো একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে তামিম কথা বলেছেন আজকে ইমরুল কায়েসের ব্যাপারে। তিনি বলেছেন যে জাতীয় দল নিউজিল্যান্ড সফরে যাবে আর কিছুদিনের মধ্যেই, সেখানে ইমরুল কায়েসের অন্তর্ভুক্তি না হওয়াটা নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন যে তবে এটিও তিনি বলেছেন যে নির্বাচকরা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। তো এই ছিল মোটামুটি এখানকার অবস্থা। রেদওয়ান। শাহান পাপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 3টার ডিবিসি সংবাদ নিয়ে আসবেন নিকিতা নন্দিনী। সঙ্গেই থাকুন 24 ঘন্টা।